নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজব গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে। আজকের গল্প কবরের চারপাশে, লেখিকা ডক্টর গৌরী দে। এক অদ্ভুত নেশা পেয়ে বসেছিল হরিরমকে। কাজিমগঞ্জে শ্মশানে মরা পুরনো কাঠ ছিল তার। তাতে আর কত আয় হয়, দিন চলে না। এই সময় ওর বন্ধু মনসুর একটা প্রস্তাব দিয়ে এলো। সে বলল, শোন হরি, তোকে একটা গোপনে কথা বলি। এ কথা যেন কেউ জানতে না পারে। তো ছেলে বউ নয় কিন্তু। আমার কথা মতো যদি চলিস, তুই টাকার গদিতে বসতে পারবি। চমকে উঠল হরিরম। মনসুর আলী বলে কি? নুন আনতে পান্তা ফুড়ি চা, সে বসবে টাকার গদিতে? লোভে চকচক করে উঠল হরিরমের চোখ দুটো। সে বলল, করব মনসুর, আমি করব। তুমি যা বলবে আমি তাই করব। বলো বলো আমায় কী করতে হবে। মনসুর বলল, শোন, মরা নিয়ে আমাদের ব্যবসা চলছে। মরার হাড় কঙ্কাল সব এই মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে। তার চেয়েও বেশি দাম হচ্ছে এই সদ্য এই মোড়া টাটকা বেওয়ারিশ লাশ। তার চোখ কিডনি এসব বের করে নেওয়া হয়, তারপর সেগুলি মোটা দামে বিক্রি করে দেওয়া হয়। এরকম কয়েকটা যদি জয় করে দিতে পারিস, হ্যাঁ, তোর তো আর কোনো অভাব থাকবে না। সঙ্গেই তো দিন কাটাতে পারবি। হরি বলল, আমি তো মরা পড়েই, যারা সঙ্গে আসে তারা সব দাঁড়িয়ে থাকে। এরকম সুযোগ কোথায় পাবো বলো? ধমক দিয়ে উঠল মনসুর। বোকা, বোকার মতো কথা বলিস নি হরি। পুরোনো ছাড়া এই বেওয়ারিশ নাচগুলো কী করিস? বেয়ারিশ লাশ, সেগুলো তো আমি সব পুড়িয়ে ফেলি। আর সে আর কটা হবে, মাঝে মধ্যে একটা আধরা। তাতে কি তোমার হবে? আবার ধমক দেয় মনসুর। দেখ, অত মতো আমি বলতে পারবো নি। তোকে প্রস্তাব দিলাম, করবি তো কার। ওই যে চোরা গোপ্তার মাঠের উত্তর কোণে ওই যে ছোট্ট টালিঘরটা আছে, ওখানে আমরা রাত্রে থাকি। যারা আমাদের সঙ্গে এই কাজকর্মগুলো করে তারা ওই ওখানে লাশটা এনে দেয়, আর সঙ্গে সঙ্গে টাকা নিয়ে যায় কিন্তু। হ্যাঁ, আমরা ওই ভোরের বেলায় এই মরাগুলোকে ভ্যানে করে নিয়ে পৌঁছে দিই। যদি পারিস জোগাড় করে আনিস, কিন্তু রাত 12টার মধ্যে কিন্তু ওই চোরা গোপ্তার মাঠের উত্তরে লাশ যদি পাস নিয়ে আসবি, বুঝলি? আর শোন, সঙ্গে সঙ্গে কিন্তু নগদ টাকা পাবি। রাতারাতি বড় লোক, বুঝলি? রাতারাতি বড় লোক। তবে হ্যাঁ শোন, একটা কথা কিন্তু কান করে শুনে রাখ। এই জিনিসটা কিন্তু 5 কান করবি না। জানতে পারলে কিন্তু আমার দলের লোকেরা তোকে এই লাশ বানিয়ে কিন্তু রেখে দেবে। তখন আমার কিচ্ছুটি করার থাকবে না। আমি আগে থেকে বলে দিলাম কিন্তু তোকে। ভাগ্যক্রমে 7 দিনের মধ্যে দুটো বেওয়ারিশ লাশ পেয়ে গেল হরি। নগদ টাকা হাতে পেয়ে সে পাগল হয়ে গেল। টাকা! তার মনে যে উঠল লোভ। তাই সে সারা রাত এখানে ওখানে করে লাশ পাওয়ার জন্য। হরির এখন একটাই চিন্তা, যেমন করে ও লাশ জোগাড় করতে হবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আরে, একটা কাজ করলে তো হয়। কবর খুললেই তো অনেক লাশ পাওয়া যাবে। হয়তো সব কঙ্কাল হয়ে গেছে, সব পচে ধসে গেছে। সে যাকে পচুক আর ধসুক আর কঙ্কালই হোক, কম টাকা তো পাবো, কিন্তু টাকা তো পাবো না। কবরই খুলতে হবে।
ওদিকে অনেকেরই চোখে পড়েছে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়ামূর্তি ঘোরাঘুরি করে। ভূতের ভয় আজকাল আর কেউ ওইদিকে রাতের বেলা যায় না, তাতে হরির আরো সুবিধা হলো। না, হরির আজ কোনো অভাব নেই। দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল। পুকুরের এপারে হরির ঘর, ওপারে কয়েক ঘর মুসলমান নিয়ে একটা বস্তি। সেখানে সকালে প্রচন্ড চেঁচামেচি আর কান্না আর শব্দ, তার সাথে মারপিট। ব্যাপারটা কি? জামাল উদ্দিন আর তার বাবা নাসির উদ্দিনের সঙ্গে ঝগড়া করে বঁটি নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। বাপেরা তো ভালোই ঝগড়া লেগেছে। মরুক শালারা, মরুক। আর মরলেই তো আমার লাশ, আর লাশ মানেই টাকা। সবাই মিলে ধরে ফেলে তাকে, ব্যাপারটা মিটে যায়। হরি ভাবে, কি একেবারে। আরে বাবা, ওরা মরছে মরুক না, তোরা এসব থামিয়ে দিয়ে গেলি কেন? আর তোরা থামালি মানে তো আমার তো সর্বনাশ হলো। মরলে তো একটা লাশ পাওয়া যেত, কিছু পয়সাও তো আমার হতো নাকি। যত সব। এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কবরের চারপাশে ঘুরছিল হরি। হঠাৎ করে হরি দেখতে পেল আরে কে যেন একটা টলতে টলতে এদিকে আসছে। দেখতে হচ্ছে তো কে? আরে এ তো জামাল উদ্দিন। সারা টলতে টলতে পুকুর পাড় দিয়ে চলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পড়ে যাবে। না, সারা পিছু নিতে হবে। কিন্তু জামাল আর পড়ছে না। এক এক সময় মনে হচ্ছে এই বুঝি সারা পুকুরে পড়লে লাশ হবে, পড়ে গেল মনে লাশ হচ্ছে। জমা দিলেই টাকা আমার। উত্তেজনে হরি কাঁদছে, পড়ছে না, বিড়বিড় করে কিসব যেন বলছে, ঠিক টলতে টলতে চলে যাচ্ছে। কিন্তু জামাল আর পড়ছে না। শালা টলমল করতে করতে ঠিক পেরিয়ে যাচ্ছে। সারা টলতে টলতে ঠিকই তো যাচ্ছে। আবার কয়েকটা পাগলি তো পুকুর পার হয়ে যাবে। আর 8-10 পা গেলেই পুকুরটা পেরিয়ে যাবে। কিছু একটা করতে হবে। হরির আশায় ছাই পড়ল। নাহলে কিছু করতেই হবে একটা আমাকে। টাটকা লাশা পাওয়া হলো না, আর মোটা টাকাও ফসকে যাবে। মাথায় খুন চেপে বসলো হরির। বিবেক বুদ্ধি লোপ পেল। শালা পুকুর পার হয়ে যাবে, যাওয়াচ্ছি। দেখবে দেখ জ্ঞান শূন্য ছুটে গিয়ে জামালকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে পড়ল জলের মধ্যে। হরিও মুহূর্তের মধ্যে দেরি না করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। পুকুরে ঘাটে নিয়ে আসতে হবে কে? না, লাশটাকে জলের দূর থেকে ঘাটে আনতে হবে। না 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 না, ডুবে গেলে হবে না, তুলতেই হবে লাশটাকে। সারা কি ভারী রে, বাপরে বাপ, টেনে আনা যাচ্ছে না। ও বাপরে বাপ, যা ঘাটে খুঁড়ো করে এনেছি, দম নেই। ডুবে যাওয়া জামালের শরীরটা টেনে তুলে নিল ঘাটের ওপর। জামাল তখনও বেঁচে। শালা এখনো বেঁচে আছে। বেঁচে থাকলে তো হবে না, শালাকে ডুবিয়ে মারতে হবে। মর শালা, মর, ডুব ডুব শালাকে, মর মর। হরি জামালের মাথাটাকে বেশ খানিকক্ষণ ধরে চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটু ছটপট করে জামাল স্তব্ধ হয়ে গেল। কি হলো? আর নড়ছে না কেন? তাহলে মরেই গেল? আনন্দে নেচে উঠল হরি। হ্যাঁ, মরে গেছে, ভালো হয়েছে। মরে গেছে, ভালো হয়েছে রে বাবা। আজ যা টাকা পাবে 3-4 দিন মরা না পড়ালেও তার ক্ষতি নেই। জামালের নিথর শরীরটাকে তুলতে গিয়ে হঠাৎ কি যেন তার মনে হলো জামালকে যদি সে আজই পাচার করে দেয় তাহলে
তাহলে তাকে ঝামেলায় পড়তে হতে পারে। জামালে খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে হরির ওপর সন্দেহ পড়তে পারে। হরি জানে কবরখানায় মাঝরাতে তাকে ঘুরে বেড়াতে দেখেছে রসুল। সে কবরখানার কেয়ারটেকার। সে রুটিয়েছে হরিটোম নাকি মরা খায়। তার চেয়ে অন্য বুদ্ধি করা যাক। নানা রকম ভেবে সে জামালের শরীরটাকে পুকুর ঘাটে সিঁড়ির ওপর এমন করে রাখলো যেন জামাল নেশা করে পুকুরে হুমড়িকে পড়ে গেছে, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি আর। তার জন্যই তার মৃত্যু হয়েছে। কোন রকম শুধু মুখটা ঘাটের ওপর তুলতে পেরেছে, তাও নাকটা প্রায় ডুবে আছে। রাত তখন বেশ গভীর। গ্রামে আর কেউ কোথাও নেই। হরি ধীর পায়ে উঠল, কিন্তু সিঁড়ি বেয়ে নয়। তার পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তা সে সাঁতার কেটে অন্য পাড়ে চলে গেল। ওই দিকটাই তার ঘর। ঘরে যাওয়ার আগে আরো একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করলো নাপিত বউ। তার চিৎকার আর চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে গেল। ছুটে এলো নাসির উদ্দিন। ছেলের এমন অপঘাতে মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো। হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো। সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো, এত করে জমে গেছে? কেউ সন্দেহ করল না তাকে। সারাদিন কেটে গেল। সন্ধ্যেবেলা জামালের মৃতদেহ কবর দেয়া হলো। হরিও গেল। আহা, প্রতিবেশী বলে কথা। নাসির উদ্দিনের কাছে বেশ খানিকটা হতাশা করল। হ্যাঁ নাসি চাচা, আর কি হবে বলো, যা ঘটার তো ঘটেই গেল। দুঃখ করো না, চলো যা করার এবার করতে হবে। কবর দেওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল। হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করতে থাকলো রাত কখন হবে। নাসির উদ্দিনের চোখে ঘুম নেই। অত বড় একটা তাজা জোয়ান ছেলে, বিয়ে থা করেছে, কি হবে তার বউয়ের ভবিষ্যৎ? তারও তো বয়স হলো। ঘুম আসছে না নাসির উদ্দিনের। বিছানা ছেড়ে উঠে এলো নাসির। বাইরে উঠোনে পায়চারি করতে লাগলো। বুকটা তার কান্নায় ঠেলে ঠেলে উঠছে। হঠাৎ চোখে পড়ল দাওয়ায় রাখা জামালের গ্লাসটার দিকে। কাঁচের গ্লাস। রোজ রাতে ঘুমানোর আগে জামাল এক গ্লাস ভর্তি জল খেয়ে ঘুমোতে যেত। কদিন রাগ করেছে নাসির উদ্দিন। বলতো, হ্যাঁ রে, এই তো 2 গ্লাস জল খেলি, আবার জল খাচ্ছিস কেন? বেশি জল খেলে শরীরের রক্তটা জল হয়ে যাবে। জামাল হাসত, বলতো, ভাবজান, তুমি আবার কবে থেকে ডাক্তার হলে? জানি তো রাতে জল না খেলে ঘুম আসে না। জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। কথাটা মনে পড়তেই নাসির উদ্দিন তাড়াতাড়ি ওই গ্লাসটায় জল ভরল। তারপর নিজের মনে বলে উঠল, জামাল বাপ আমার, তোকে জল দিতে ভুলে গেছি। জল না দিলে তুই তো আবার ঘুমোতে পারবি নি। আমি যাচ্ছি, তোর জন্যে জল নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা কর।
নাসিরউদ্দিন যখন কবরখানায় ঢুকছে, হরি তখন জামালের দেহটা বার করে কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে কবরের মাটি চাপা দেওয়া শেষ করেছে। নাসিরউদ্দিন যখন কবরের কাছে গেল, হরি তখন পিছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরোচ্ছে। আসা যাওয়ার সুবিধার জন্য পাঁচিলের গায়ে একটা বড় ফুটো করে রেখেছিল হরি। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতে গিয়ে চমকে উঠল নাসিরউদ্দিন। কবরে মাটি আলগা কেন? জামাল কি জেগে উঠল? জলের গ্লাসটা পাশে রেখে নাসিরউদ্দিন দুহাত দিয়ে মাটিটা সরাতে লাগলো। এ কি, জামালের দেহটা কোথায় গেল? উঠে দাঁড়ালো নাসিরউদ্দিন। দুটো চোখ বাঘের মতো জ্বলছে। প্রায় 6 ফুটের মতো লম্বা লোকটা উঠে দাঁড়াতে লক্ষ্য করলো পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে, তার কাঁধে একটা কাপড়ে পুঁটলি। নাসিরউদ্দিনের চিন্তা অসুবিধা হলো না হরিকে, আর এটাও বুঝতে পারল হরি জামালের দেহটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ছেলেটাকে একটু শান্তিতে ঘুমোতেও দিল না হরি। প্রচণ্ড রাগে দুঃখে যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল নাসিরউদ্দিন। চিৎকার করে ডাকলো, হরি! গলা দিয়ে এক ফোঁটা স্বরও বেরোল না। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করল। তারপর লুটিয়ে পড়ল ছেলের কবরে খোঁড়া মাটির ওপর। হরিরম জানতেও পারল না তার মৃত্যুর পরগনা জারি হয়ে গেল সেই মুহূর্তে। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরউদ্দিনের দেহটা রসুলই আবিষ্কার করল। সমস্ত গ্রামময় ছিচি পড়ে গেল। গ্রামের লোক ঝেঁটিয়ে এলো। এক তাজ্জব ব্যাপার, জামালের কবর খালি, সে জায়গায় পড়ে আছে তার বাপজান নাসিরউদ্দিন। লোকে বলতে লাগলো জামাল কবর থেকে প্রেত হয়ে বেরিয়ে এসে তার বাপজানকে টেনে এনেছে কবর দেবে বলে। হাজার হোক বাপ ছেলে তো, ঝগড়া হলে কি হবে, ভাবও ছিল দুজনের। সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাপকে কবর দেওয়া হলো। হরির আনন্দ ধরে না, পরপর দুটো তাজা শরীর। এখন শুধু রাতের অপেক্ষা। হরি শ্মশানে বসে রইল, আজ আর বাড়ি গেল না। রাত তখন গভীর। হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। তার বড়াতে অনেকগুলো টাকা আজকে নাচছে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মাটি খুঁড়তে বেশি মেহনত করতে হবে না। সবচেয়ে হাসি পাচ্ছে হরির গ্রামের লোকেদের ধারণার কথা শুনে জামালের দেহটা নাকি প্রেত হয়ে বাপকে মেরেছে। যাক, হরির ভালো, ওর দিকে আর কারো নজর পড়েনি। হরি জানে না নজর পড়েছে শুধু একজনের, সে হলো নাসিরউদ্দিন। সে মরার ঠিক আগে দেখেছে হরি তার ছেলেকে তুলে নিয়ে গেছে। পাকা লোক, বুঝতে তার অসুবিধা হয়নি। হরিয়ে দেহটা নিয়ে কি করবে? কানাঘুষো এসে শুনেছিল হরি নাকি রাতের অন্ধকারে কবরের চারপাশে ঘোরে। লোকে বলতো হরি নাকি মরা ছাড়া থাকতে পারে না, তাই কবরে সে ঘুমোয়। আবার কেউ কেউ বলতো না না, তাহলে তো শ্মশানেই ছিল। ও বোধহয় কবরখানার প্রেতাত্মাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। এসব কিছুই নয়। নাসিরউদ্দিনের সন্দেহটাই ঠিক ছিল, আর সেটাই ঘটল তার ছেলের বেলায়। ও হরিকে ছেড়ে দিত না, কিন্তু আল্লাহ বাঁধ সাধলেন ঠিক সেই মুহূর্তে। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। ছেলে শোক আর হরিদ্বার শখ সে সহ্য করতে পারল না। জ্ঞান হারাবার মুহূর্তে সে বলে উঠেছিল, এর প্রতিফল হরিকে পেতেই হবে।
সেই কথা কেউ শোনেনি, শুনতে পায়নি। হরি তো নয়। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমে মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। বাবরে বাবরে, ঘাম বেরিয়ে গেল। শালা আগের লাশটা থেকে যাকে এই লাশটা দেবো, কম পরিশ্রমেই মাটি সরানো শেষ করেছি। আরে ওই তো নাসিরউদ্দিনের দেহটা, কেরাম নিশ্চল নিথর অবস্থায় পড়ে আছে। না, এবার এবার তুলতেই হবে। একটু ঝোঁকে দেহটা তুলতেই গেল হরি। সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়লো অনেকটা দূরে। হরির কি দম বন্ধ হয়ে আসছে? ও কি দেখছে? নাসিরউদ্দিন উঠে বসেছে, জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে তাকালো হরির দিকে। হরি চিৎকার করে উঠল, এ কি নাসির চাচা, তুমি এখনো মরনি? এখনো তুমি মরনি? নাসিরউদ্দিন হেসে উঠল বিকট স্বরে, বলল, মরেছি, আবার ফিরেও এসছি তোকে মারবো বলে। হাঁ করলো নাসিরউদ্দিন। মুখের মধ্যে টলটল করছে রক্ত। বলল, আমার খিদে পেয়েছে, আমায় রক্ত দে, আমার রক্ত চাই। হরি তাড়াতাড়ি মাটিগুলো চাপাইতে থাকলো, পারল না, পিছিয়ে এলো। নাসিরউদ্দিন প্রেতাত্ম অট্টহাসি হাসতে লাগলো। তারপর সোজা দাঁড়িয়ে উঠল, দুটো হাত বাড়িয়ে কবর থেকে বেরিয়ে এলো। এক পা করে এগিয়ে যেতে থাকলো। আমার খিদে পেয়েছে, খেতে দে হরি, খেতে দে হরি। হরি ছুটে পালাতে গেল, পারল না, পড়ে গেল। আমায় খেতে দে। আবার একটা অট্টহাসি। তারপরে একটা আত্মনাদ শোনা গেল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, কষ্ট। সবাই তখন চালাঘরে বসে অপেক্ষা করছিল। হরি বলেছে দেহ নিয়ে আসবে। রাত তো অনেক হলো, কই হরি তো আসছে না। ভোর রাতে ওদের ভ্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে। মনসুর পায়চারি করছে আর বারবার ঘড়ির দিকে দেখছে। এমন সময় খুট করে একটা শব্দ হলো। মনসুর না দেখে চেঁচিয়ে উঠল, হরি এলি, তাড়াতাড়ি আয়, এত দেরি করলি কেন রে? পেছন থেকে ভাঙা গলে উত্তর এলো, হরি নয়, হরির জম। ধপ করে হরির দেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারায় নাসিরউদ্দিনের প্রেতাত্মা। গাময় মাটি মাখা, মুখের দুকশ থেকে রক্ত পড়ছে, চোখগুলো ভাঁটার মতো জ্বলছে আর ঘুরছে। বোঝা গেল হরির শরীরের সব রক্ত শুষে নিয়েছে। প্রেতাত্মা হেসে উঠল। সে হাসি রেখে উঠল কোটারালির ঘর। দু হাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে। মুখে সেই এক কথা, আমার খিদে পেয়েছে, এই রক্ত চাই, রক্ত,
আমার রক্ত চাই, রক্ত 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 চাই, দে দে রক্ত দে, রক্ত রক্ত দে। বংশী পালাতে গেল, পারল না। কি যেন তার পা দুটো মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে দিয়েছে। এই ফাঁকে অন্য দুজন ভ্যানওয়ালা পালিয়ে গেল। পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের ওপর পড়ে আছে। এখনো পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা একটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে মেরে শোয়ালো কে?